সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বেশ কিছুদিন ধরে আমার কাছে অসংখ্য কল আসছে যে ভাই আমরা গরু ফ্যাটেনিং করি, তো গরুকে অসংখ্য খাবার দিতেছি, তারপরে গরু ফ্যাটেনিং হচ্ছে না কেন। তো বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোনগুলো আসতেছে। তো অনেক সময় অনেকের ফোন রিসিভ করতে পারি না, আবার অনেকে কমেন্ট করেন, কমেন্টের অ্যান্সারও দেওয়া যায় না কারণ অনেক সময় ব্যস্ত থাকি। তো আজকে আলোচনা করব যে গরুকে আপনারা কিনে যখন আনেন তখন গরু কিনে আনার পর কী কী করতে হয়, মানে ট্রিটমেন্ট দিতে হয় এবং কী কী কারণে গরু ফ্যাটেনিং হয় না। আপনি পরিপূর্ণ খাবার দিচ্ছেন তারপরও গরু ফ্যাটেনিং হচ্ছে না, তো কী কারণে গরু ফ্যাটেনিং হচ্ছে না এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, রিসেন্টলি যে ফোনগুলো আসতেছে আমার কাছে, আমি যদি জিজ্ঞাসা করি যে গরু কিনে আনার পরে কৃমিনাশক করাইছেন কিনা, তখন অনেকেই বলে যে হ্যাঁ কৃমিনাশক করাইছি। তারপর আমি যখন প্রশ্ন করি যে ভাই লিভার টনিক ঝিঙ্ক দিচ্ছেন কিনা, তখন বলে যে ডক্টর বলছে যে লিভার টনিক ঝিঙ্ক দেওয়া লাগবে না। দেখেন, আমরা যখন এই গরুগুলারে কৃমিনাশক করে থাকি তারপর কিন্তু এই গরুগুলার যে লিভার আছে এগুলা কিন্তু দুর্বল হয়, মানে ভিতরের অনেকগুলো অর্গানই কিন্তু দুর্বল হয়ে পড়ে। যখন পরজীবীগুলো ধ্বংস করা হয় তখন কিন্তু এই যে গরুর ভিতরে যেই অর্গানগুলো আছে ওই অর্গানগুলো কিন্তু আজকে ধরেন কৃমিনাশক করাইছি, ট্যাবলেট দিছি, বুলাস দিছি, আর পরের দিন সকাল থেকে যদি আমরা গরুকে লিভার টনিক দেই 5 থেকে 7 দিন, তারপর থেকে যদি আমরা আবার 5 থেকে 7 দিন ঝিঙ্ক দেই, তাহলে যে গরুটা যেই পরজীবী ধ্বংস করার পর যে গরুটা দুর্বল হয়, ওর লিভার টিভার যত যা আছে ভিতরের পাসপেক্টর এগুলো কিন্তু একটু দুর্বল হয়ে পড়ে। তখন দেখবেন গরুটা কিন্তু অটোমেটিক শুকায় জায়গা, দেখবেন শরীরটা ভেঙে যাবো গা, তারপর একটু পাতলা পায়খানা হইতে পারে, হয় অনেক সময় গরুর ক্ষেত্রে পাতলা পায়খানা। তো দেখেন, এই লিভার টনিক আর ঝিঙ্কটা দেওয়ার পরে কিন্তু গরুটা আস্তে আস্তে দুর্বলতাটা কাইটা ও কিন্তু আস্তে আস্তে আবার সে আগের জায়গায় আসে। তো এখন অনেকেই লিভার টনিক দেন না, গরু কৃমি ট্যাবলেট খাওয়া ফালায় রাখেন, লিভার টনিক দেন না, ঝিঙ্ক দেন না, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে অনেকেই খুব দ্রুত মানে মোটা তাজা করবেন এই চিন্তা করে গরুকে মানে দিনে 4-5 বার করে খাবার দেন। যেমন সকালবেলা দানাদার দিছেন, তারপরে কাঁচা ঘাস দিলেন, আবার সাপোজ ধরেন সকালে 7টা থেকে 8টা ভিতরে এগুলো দিলেন। আবার অনেকে কী করেন দেখি, মানে যদি আমি জানতে চাই তাহলে বলেন যে আবার 10টা থেকে 12টার ভিতরে আবার গরুরে খের দেন, ঠিক আছে। আবার আপনারা বিকালবেলা মানে 2টা-3টার দিকে আবার খাবার দেন, আবার সন্ধ্যার দিকে খাবার দেন, অনেকে রাত্রে 9টা-10টা বাজে গরুর খের দিয়ে রাখেন। তো দেখেন, গরুর আপনি খাবার যাই দিবেন গরুকে আপনার রেস্টের সময় দিতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনারা এটা করেন না। আর যে কোনো সময় আপনারা মানে একজন লোক খামারে ঢুকতে চাইলে ঢুকতে দেওয়া যাবে না, গরুরে রেস্ট টাইম দিতে হবে। এখন দেখা গেছে আপনার একটা লোক আসলো, হুট করে একটা বাচ্চা আসলো খামারে, এটা আপনার খেয়াল রাখতে হবে যে গরুগুলা রেস্ট টাইম যখন চলে, এই রেস্ট টাইমে বিশেষ করে গরুগুলো যখন বিশ্রাম করে এদের ডিস্টার্ব করা যাবে না। একটা লোক যদি শেডে প্রবেশ করে তাহলে এরা মনে করে যে আমাদের মানে খাবার দিবে, ওরা দাঁড়ায় যায় আর কি। তো ওরা যখন রেস্ট টাইম মানে বিশ্রাম করে ওই সময় আপনারা নিজেরও খামার আসবেন না, একটা টাইম মেনটেন করবেন, একটা টাইম
অনুযায়ী খামার আসবেন, আর একটা টাইম অনুযায়ী গরুকে খাবার দিতে হবে। এই যে আমরা সকালবেলা 7টা বাজে গরুকে দিছি, দানাদার দিছি, দানাদার খাওয়া শেষ হয়েছে। এখন এই যে মেশিনে চপিং করা যে ঘাসগুলো আছে আমরা কিন্তু এগুলো মেশিনে কাইটে দিছি। এই দানাদার খাওয়া শেষ হয়েছে, এখন কাঁচা ঘাস দিছি, ঠিক আছে। তো সকালবেলা আমরা আবার যেটা করছি, খাবারটা দেওয়ার আগে ঘরটা পরিষ্কার করে নিছি, তারপর কিন্তু গরু গোসল করাইছি। গরু গোসল করানোর পরে গরুকে দানাদার খাবারটা দিছি, দানাদার খাবার খাইছে, এখন কাঁচা ঘাস দিছি, কাঁচা ঘাস খাইতেছে। এই কাঁচা ঘাস খাওয়ার পরে কিন্তু আমাদের গরু রেস্টে চলে যাবে। তো এখন মানে প্রায় 9টার মতো বাজে, সকাল 9টা বাজে। এই ঘাসগুলা খাইতে খাইতে ধরেন 10টার মতো বাজে যাব, ধরেন 10টার মতো, 10টার ভিতরে ওরা শুয়ে পড়বে। এই যে রেস্ট টাইমটা এখন দিমু 1টা বাজে, ঠিক 1টা বাজে আমার খামারে রাখাল প্রবেশ করবে। আসার পরে এই যে গরু যেই পটি করবে, এই গোবরগুলা টানবে, তাই না দিয়া তারপর আবার রাখাল বাসায় চলে যাব। গোসল টোসল করিয়া আপনার খাওয়া দাওয়া করে, গোসল টোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার এখানে 3টা বাজে আসবে। 3টার দিকে আবার গরুকে দানাদার দিবে, দানাদার খাবারটা শেষ হবে, কাঁচা ঘাস দিবে, কাঁচা ঘাস খেয়ে আবার গরু রেস্টে চলে যাবে। ঠিক আবার সন্ধ্যা 6টার দিক দিয়ে আবার খামারে 6টা 7টা, ধরেন এখন তো দিন একটু বড় হয়ে আসতেছে, তো এখন মাগরিবের আজান হয়তো 6:30টার দিকে দেয়। তো 6:30 7টার দিকে আবার খামারে যখন আসবে, তখন আমরা যে ইউরিয়া মোলাসিসটা তৈরি করি, এই সন্ধ্যার টাইমে ইউরিয়া মোলাসিসটা দিবে, আর খামারে কয়েল টয়েল দিবে, গোবর টোবর টাইনা দিয়া বাস খামার লক করে দিবে, গেট লক করে দেবে খামারের। তারপরে এই গরুগুলা সারা রাত বিশ্রাম করবে। এখন যদি আমি রাত্রে 9টা 10টা বাজে শুকনো খ্যার দিই, তাহলে এই খ্যারগুলা চিবাইতেই তো ওদের মনে করেন যে আপনার মানে 1-1.5 ঘন্টা লেগে যাবে। তখন এই গরু ডাইজেশন করবে কোন সময়ে, আর গরু মানে রেস্ট করবে কোন সময়ে। তো দেখেন, আপনি খাবার যাই দেন, আপনার একটা মানে 2-3টা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে গরুকে কিন্তু টাইম অনুযায়ী খাবার দিতে হবে, গরুকে বিশ্রামের টাইম দিতে হবে, এবং আপনার গরু এখন যেহেতু গরমের দিন, প্রতিদিন গরুকে গোসল করাইতে হবে। যে গরুর একবার দিলে হয় সেই গরুগুলার একবার গোসল দেওয়াবেন। আবার ওই পাশে আমার কিছু ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছেন, ওই ফ্রিজিয়ান গরুগুলার আবার প্রয়োজন হলে আমরা 2বারও গোসল দেই দিনে। এখন অনেকেই বলেন যে 4-5 দিন 7 দিন পরও গরুরে গোসল করান, ঠিক আছে। দেখেন, আমরা মানুষ, আমাদের তো একদিন গোসল মানে একদিন যদি গোসল না করি আমাদের হাসপাস লাগে। তো এই গরুগুলারে কিন্তু আপনারা প্রতিদিন গোসল দেবেন। গরুর শরীরের টেম্পারেচার কিন্তু আমাদের চাইতে বেশি গরম থাকে। তো আপনাদের আমি যে এই গরুগুলা আরও প্রায় 1.5 মাস আগে গরুগুলা সংগ্রহ করছিলাম, তো আমি আপনাদের আজকে দেখাবো যে আসলে আমাদের এই যে গরুগুলো আমরা যে সংগ্রহ করছি, এই গরুগুলা কীরকম ডেভেলপ হইল। তাহলে আপনারা বুঝতে পারবেন যে গরু কি ডেভেলপ হয় কি হয় না। তো বন্ধুরা, চলুন আপনাদের আমার এই গরুগুলা 1.5 মাস আগে যে গরুগুলো আমি সংগ্রহ করছি, আপনারা অনেকেই দেখছিলেন যে এই গরুগুলা বডি ভাঙা ছিল, শুকনো ছিল। তো এই গরুগুলা কীরকম ডেভেলপ হইতেছে এটা দেখাবো, আর আপনাদের সাথে আরও কিছু আলোচনা করব বন্ধুরা। তো চলুন গরুগুলা দেখানো যাক। তো বন্ধুরা, আমি 1.5 মাস আগে যে গরুগুলো সংগ্রহ করছিলাম, এর ভিতরে আমার এই গরুটাই কিন্তু সবচেয়ে ছোট ছিল। এই গরুটা আমি যখন সংগ্রহ করি তখন 1,03,000 টাকা পড়ে এই গরুটা, আজ থেকে 1.5 মাস আগে। এটার বডিটা কিন্তু এতটা ফিটিং ছিল না। তো দেখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া এবং আপনাদের দোয়াতে আমার এই গরুগুলা কীরকম পরিবর্তন হয়েছে দেখুন। আল্লাহ তাআলা শুকরিয়া, যে আল্লাহ তাআলা দয়া না করলে আসলে এরকম হয় না। আর আমরা কিন্তু আজে বাজে কোনো ব্যবহার করি না। আমরা নিজের, আপনারা জানেন যে আমরা কাঁচামাল বাজার থেকে সংগ্রহ করে আমরা দানাদারটা মিক্স করে থাকি। দেখুন, আল্লাহর রহমতে গরু ফিটিংয়ে চলে আসছে। এই যে গরু একবারে ঢিলাঢালা আনছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই গরু চলে আসছে। দেখুন, এই গরুটা আমার কিনা ছিল 1,15,000, আরও 3,000 টাকা মানে কুষ্টিয়ার থেকে আসছিল, 3,000 টাকা খরচ অ্যাড হয়েছিল আজ থেকে 1.5 মাস আগে। তো 1,18,000 টাকা বাসায় পৌঁছাইছিল। তো আলহামদুলিল্লাহ এখন তো গরুর গ্রোথ খুবই ভালো আসছে। আর আমি যদি এখন এই গরুগুলো বিক্রি করি, মানে আমরা এখনও প্রফিটে থাকবো ইনশাল্লাহ। আর এই গরুটা 1,15,000 টাকা মানে কিনছিলাম।
ওই জায়গা থেকে। আর এটা আমার 3,000 টাকা মানে কস্টিং অ্যাড হয়েছিল, মানে পৌঁছানো বাবদ গাড়ি ভাড়া হাসিল সব কিছু মিলাইয়া, তো 1,18,000 টাকা আসছিল। আর এই একটা গরু, এটা 1,05,000 টাকা দিয়ে নিয়েছিলাম কুষ্টিয়া থেকে, আর পৌঁছাইতে আরও 3,000 খরচ পড়ছিল, 1,08,000 টাকা। তো দেখুন এই যে 1.5 মাসে যে গরুর মাশাআল্লাহ যে পরিবর্তন আইছে, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো আপনারা আসলে জানি না কিভাবে বলেন যে গরুর গরুত আসে না, গরুকে ভালো খাবার দিই তারপর গরুত আসে না, কেন আসে না এটা আপনারা জানেন আর আল্লাহ জানে। গরুর গরুত আসবে না কেন বলেন? আমরা কাজ করি ফ্যাটেনিং করার জন্য, তাহলে গরুর গরুত আসবে না কেন? এই যে এই গরুটা আর এই গরুটা, এখানে আবার 3টা গরু আমার করছিলাম। এই যে দেখুন, এই একটা আর এইটা, এটার পশম পাল্টাইতেছে, আর এই 3টা অ্যাভারেজ করছিলাম। তো এই 3টা অ্যাভারেজ আমার 1,23,500 টাকায় মানে আমার খামার পর্যন্তই পৌঁছাইছিল। তো এটা আপনাদের বোঝানোর জন্য আসলে আমি বলতাছি। দেখুন যে গরুর গ্রোথটা কেমন আসলো, আমার গরু কীরকম কিনা ছিল। আমি যদি এখনও গরুগুলো বিক্রি করি, আলহামদুলিল্লাহ আমার এখান থেকে প্রফিট আসবে ইনশাল্লাহ। হ্যাঁ চাপো। দেখুন তো ভাই, আমরা যারাই ফ্যাটেনিং করি অবশ্যই রুলস মানতে হবে। সারাদিন গরুকে খাবার দিলেও গরু ফ্যাটেনিং হবে না, আবার খাবার না দিলেও গরু ফ্যাটেনিং হবে না। আপনার খাবারের সময় গরুকে খাবার দিতে হবে এবং গরুর ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করতে হবে। এই যে এই গরুটা কুষ্টিয়া থেকে নিয়েছিলাম আজ থেকে 1.5 মাস আগে, 99,000 টাকা দিয়ে কিনছিলাম, আর 3,000 এক কইরা 1,03,000 টাকা পড়ছিল। তো দেখুন এটা কিন্তু একবারে শুকনো একটা গরু ছিল। আপনারা যারা আমার পিছনের ভিডিওগুলো দেখছিলেন আপনারা জানেন, এটা কোয়ারেন্টাইন শেডও আমি ওই গরুটা দেখাইছিলাম। তুমি চাপো, এদিকে চাপো। দেখুন তো মাশাল্লাহ 1,03,000 টাকার গরু, তো ওরও ভালো গরু তো আসতেছে। আর এটা নিয়েছিলাম দ্বিতীয় রমজানে, 4টি গরু নিয়েছিলাম আমাদের স্থানীয় হাট থেকে। এই 4টি গরু আবার অ্যাভারেজ করে 1,16,500 করে পড়ছিল। ওই 4টার ভিতরে একটা। এই যে আমার এই পাশে কি বড় গরু আছে আমার, এগুলা নেওয়া ছিল গত কুরবানির পর আমি এই লটের গরুগুলো সব বিক্রি করে দিয়েছিলাম। তো এখান থেকে আমার 2 পিস গরু আমি রেখে দিয়েছিলাম, কারণ বড় সাইজের 2-4টা গরু কুরবানিতে লাগে। এই একটা, আর এই পাশে যেটা দেখাইলাম ওইটা, আর এই 2টা গরু আমি রেখে দিয়েছিলাম। আর ওই যে দ্বিতীয় রমজানে বললাম যে 4টা গরু আসছিল, ওইটার ভিতরে যে একটা। দেখুন আমার এই গরুগুলো প্রায় 1 মাস আগে আসছে, তো 1 মাস 2-4 দিন হয়েছে। তো এইগুলো তো আলহামদুলিল্লাহ মানে ট্রিটমেন্ট দেওয়ার মাত্র শেষ হয়েছে, খাবার ধরাইছি, তারপরে তো আল্লাহর রহমতে এটার রংচং বদলায় যেতেছে। আর এটা ছিল ওই যে 1.5 মাস আগে, 1.5 মাসের একটু বেশি হয়েছে। শবে বরাতের রাত্রে আমি নামাজ পড়ে চলে গেছিলাম কুষ্টিয়াতে। এই যে ওর ভিতরে যে গরুটা কিনা আছে, এটা কিনা ছিল 1 লক্ষ, মানে বাসায় পৌঁছায় 16,500। তো আলহামদুলিল্লাহ এটাও ভালো ফিটিংয়ে চলে আসতেছে। আর এই যে এগুলা দ্বিতীয় রমজানে নেওয়া, এই যে একটা। এখন আপনারা আপনাদের গরু কেন যে গরুত আসে না এটাই আমি বুঝি না। অসংখ্য কল আসে আমার কাছে যে ভাইয়া গরুর ঠিকঠাক মতো খাবার দিতেছি, তারপরে গরুর স্বাস্থ্য হচ্ছে না, মানে গরুর ফিটিংয়ে আসতেছে না। তো দেখুন আপনারা যেটা করবেন, আমি যেটা বললাম যে গরুগুলা কেনার পরে অবশ্যই গরুগুলারে আপনারা কৃমিনাশক করাবেন এবং লিভার টনিক ঝিঙ্ক। আমার অনেক ডাক্তার আমার বলে যে এটা লিভার টনিক দরকার নাই, এটা ঝিঙ্ক দরকার নাই। আমি এটা মানি না, আমি নিজের থেকে দিই। এটা আপনাদের ইচ্ছা, এখন ডাক্তার বলছে দেওয়া লাগবে না, আপনারা দেন নাই, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর আমি কিন্তু ডাক্তার বললো লিভার টনিক জিঙ্ক দিই, না বললো লিভার টনিক জিঙ্ক দিয়ে দিই, কারণ আমি জানি যে গরুর যখন কৃমিনাশক করাই তখন কিন্তু গরুর ভিতরের যে অর্গানগুলো আছে অনেকটাই কিন্তু দুর্বল হয়ে পড়ে। ওই লিভার টনিক আর জিঙ্কগুলো দেওয়ার পরপরই কিন্তু গরুগুলা যেই আগে যে গরুরটা ছিল ওইটা কিন্তু চলে আসে। কারণ আমরা যখন গরুকে লিভার টনিক জিঙ্ক দেই না, মানে কৃমিনাশক করাই শুধুমাত্র,
তখন কিন্তু গরুটা দুর্বল হয়ে যায় এবং শরীর স্বাস্থ্য কিন্তু মানে একটু কমে যায় আর কি, স্বাস্থ্যটা ঘাইটা যায়, আগের স্বাস্থ্যটা থাকে না। তো এটা আমরা যখন লিভার টনিক জিম করাই গরুকে, তখন আবার দেখি যে গরু আস্তে আস্তে পরিপূর্ণ তার পুনরায় যেই শরীরের গঠন ছিল সেটা আবার চলে আসে। তারপরেই গরু আস্তে আস্তে পরিবর্তন হইতে থাকে। আর আপনি যখন লিভার টনিক জিম দিবেন তখনই দেখবেন যে গরুর পরিবর্তনটা আস্তে আস্তে বাড়তেছে। তো বন্ধুরা, আর যেটা করে থাকবেন, গরুকে টাইম টাইম খাবার দিতে হবে, টাইম মেনটেন করে রেস্ট টাইম দিতে হবে এবং বিশ্রামের সময় দিতে হবে, এবং সঠিক দানাদার যেটা আছে, একদম মানসম্মত যে দানাদার খাবারটা আছে সেটা তৈরি করতে হবে। ভুলভাল খাবার দিলে চলবে না, যেটার প্রোটিন মাত্রা ঠিক রেখে, আপনার কার্বোহাইড্রেটটা ঠিক রেখে, হার্ট ফাইবার মানে যেখানে যা আছে এনজাইম ঠিক রেখে তারপর গরুকে খাবার দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে যেই গরুকে যতটুকু খাবার দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই খাবার দিতে হবে। এখন কোনো গরুর দেখা গেছে বডি ওয়েট অনুযায়ী, কোনো গরু আছে, এরকম গরু আছে দেখা গেছে 300 কেজি বডি ওয়েট, ওর কিন্তু আপনার 5 কেজি খাবারও প্রয়োজন হইতে পারে। আবার কোনো গরু দেখা গেছে 300 কেজি বডি ওয়েট আছে, ওরে 3 কেজি দিলেই চলবে। এটা গরুর কন্ডিশন, আপনি বুঝবেন যে আসলে ওরে কতটুকু খাবার দিলে ওর কাছ থেকে আমি পরিপূর্ণ গরুরটা পাবো। তো বন্ধুরা, যারাই আমার কাছে কল দেন যে ভাই গরুর গ্রোথ আসে না, তো আমি আশা করব যে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং বুঝতে পারবেন যে গরুর গ্রোথ কেন আসে না। আর আমার গরুগুলো কিন্তু আমি আপনাদের দেখাইলাম যে গরুর 1.5 মাসে আল্লাহর রহমতে কতটুকু পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।